গোপালগঞ্জের ঘটনা যে এত বড় হবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বলবো স্যার, বিনয়ের সাথে আপনাকে বলছি, আপনাকে সম্মান করে বলছি যে এই কথা বলে আপনি পার পাবেন না। গোয়েন্দাদের তথ্য ছিল না, তাহলে গোয়েন্দাদেরকে কেন আপনি লালন পালন করেন? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে জানেন গোপালগঞ্জে হামলা হয়েছে। কিন্তু এই হামলা হয়েছে কিভাবে? গোয়েন্দা সংস্থা ছিল, কিন্তু এই গোয়েন্দা সংস্থারা নাকি কোনো তথ্য দেয়নি রাষ্ট্র উপদেষ্টার কাছে। কেন তারা কোনো তথ্য দেয়নি? তারা কি ইচ্ছা করে তথ্য লুকিয়ে রেখেছিল, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো কারণ? এরকম তথ্য দিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন বিশ্লেষক। চলুন আমরা তার আলোচনাটি শুনে আসি, এরপর খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। গোপালগঞ্জের ঘটনা যে এত বড় হবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বলবো স্যার, বিনয়ের সাথে আপনাকে বলছি, আপনাকে সম্মান করে বলছি যে এই কথা বলে আপনি পার পাবেন না। গোয়েন্দাদের তথ্য ছিল না, তাহলে গোয়েন্দাদেরকে কেন আপনি লালন পালন করেন? কয়জন গোয়েন্দা অফিসারকে আপনি এরই মাঝে বহিষ্কার করেছেন? এই হিসাব জাতি কিন্তু আপনার কাছ থেকে একদিন নিবে। গোপালগঞ্জের ঘটনার পর মানুষ আঙ্গুল তুলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্যানেলে যে উপদেষ্টারা আছে তার মধ্যে নাকি অর্ধেক উপদেষ্টাই প্রায় জড়িত আছেন এই গোপালগঞ্জের ঘটনায়। তাদের মধ্য থেকে কেউ কেউ নিজেকে বিএনপির পক্ষপাতিত্ব ব্যক্তি হিসাবে, বিএনপির লোক হিসাবে, নিজেদেরকে বিএনপির কাছে ভালো করার জন্য এবং এনসিপিকে শেষ করে দিয়ে বিএনপি যেন তাদের বিভিন্ন ধরনের দুর্নীতি এবং দুঃশাসনের কোনো হিসাব না নেয়, আগামীতে বিএনপি সরকার গঠন করে যাতে করে তাদেরকে জামাই আদরে বিদেশে পাড়ি জমে ভালো থাকার সুযোগ করে দেন, সেই কারণে পরিকল্পিতভাবে অনেক উপদেষ্টারই এটার সাথে জড়িত বলে মনে করছেন। অনেক বিশ্লেষকদের কাছ থেকেই এই ধরনের তথ্য আমরা পাচ্ছি। আবার কেউ কেউ বলছেন 13ই জুন ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের যৌথ বৈঠকে কি আলাপ হয়েছে সেটাও জাতির কাছে পরিষ্কার নয়। কিন্তু সেখান থেকেই কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিএনপির প্রতি দুর্বল হয়ে গিয়েছেন এবং বিএনপিকে ক্ষমতায় দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সুন্দরভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে বের হয়ে গিয়ে যাতে কোনো ধরনের ঝামেলায়, কোনো ধরনের আইনি সমস্যায় না পড়ে, সেই কারণে কি এই ঘটনা করার জন্য বিএনপিকে সুযোগ করে দিয়েছেন? কেউ কেউ আবার মনে করছেন, আমার প্রিয় একজন আলোচক এম রহমান মাসুম ভাই আমেরিকা থেকে বলেছে যে এখানে বিএনপির অনেক শীর্ষ নেতারা জড়িত বলে উনি তথ্য পেয়েছেন। তাহলে বিএনপি, গোয়েন্দা সংস্থা এবং সরকারের উপদেষ্টা সকলের যৌথ প্রযোজনায় গতকাল আমরা গোপালগঞ্জের সিনেমাটা দেখলাম কিনা সেটা ভাবনার জন্য আমার প্রিয় দর্শকদের উপরে আমি দায়িত্ব দিলাম। আপনারা আপনাদের মন্তব্য কমেন্টস করে লিখবেন। গতকাল সারাদিন ব্যাপী গোপালগঞ্জের ঘটনা হয়ে যাওয়ার মাঝে আমরা যখন দেখতে পেলাম যে বিএনপির কিছু ভাই বোনেরা হাহা রিয়েক্ট দিচ্ছেন, তাদের মধ্যে খুশির ভাবনা দেখাচ্ছেন এবং তাদের ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় তাদের মধ্যে খুশির একটা আমেজ দেখা গিয়েছে, কারণ এনসিপি নাকি বিএনপির বুটি কাটবেন। কারণ যেই মানুষরা আধুনিক বাংলাদেশ বা বাংলাদেশ জাতীয়তাবাদীর মতাদর্শে ছিলেন, তাদেরও একটা অংশ বিএনপির দিকে, বিএনপি থেকে এনসিপির দিকে ধাবিত হচ্ছেন। কারণ এনসিপি, জামাত বা ইসলামী দলগুলার ভোট কাটতে পারবে না, কারণ জামাত আর ইসলামী দলের ভোট ডে বাই ডে সাধারণ মানুষ বা ইসলামী সমমনায় যেই ছাত্র সমাজ, যুব সমাজ গড়ে উঠছে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারাই জামাত শিবির বা ইসলামী দলগুলা করছে। আর যারা নাকি আধুনিক মনা, সামাজিকভাবে তারা সব ধরনের সংস্কৃতি সব ধরনের জীবনযাপনে তারা অভ্যস্ত, এদের মধ্য থেকে একটা মিশ্র গ্রুপই তৈরি হয়েছে এনসিপি, যেটা অনেকটাই বিএনপির আদলে তৈরি। বিএনপিতে যেরকম তাহাজ্জুদ পড়া মানুষ আছে, আবার বিএনপিতে হাজার কোটি টাকা ঘুষ লেনাদেনা করা, দুর্নীতি করারও মানুষ আছে। তাই বিএনপি যেরকম বামপন্থী, ডানপন্থী,
ও মানে সকল পন্থী মিলে তৈরি হয়েছে, এনসিপিও তৈরি হয়েছে এই সকল পন্থী ছেলে মেয়েদের যৌথভাবে। তাই এনসিপি বিএনপির একটা কম্পিটিশন করে বলে অনেকে মনে করেন। ছোট হোক আর বড় হোক, কম্পিটিশনটা এনসিপির বিএনপির সাথেই হচ্ছে। সেই কারণে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এখনই যদি এনসিপিকে থামিয়ে দেওয়া না যা, তাহলে বিএনপির ভোট কাটবে এনসিপি, বিএনপির অনেক ভোট চলে যাবে এনসিপিতে। এমনিতে অনেকেই বলে থাকেন বিএনপির অনেক ভোট জামাত পাবে বা ইসলামী দলগুলা পাবে। হ্যাঁ, জামাত পাবে বিএনপির ওই মানুষগুলা যারা নাকি বিএনপির ভিতরে ইসলামী জীবনযাপন লালন করেন, ইসলামী জীবনযাপনে যারা অভ্যস্ত, যারা চান তাদের ছেলেমেয়েরা নৈতিকভাবে চরিত্রবান এবং সৎ হিসাবে তৈরি হোক, যারা চান দেশটা সৎ মানুষের হাতে থাকলে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণ হবে, তারা মনে করেন যে এটা করতে পারবে একমাত্র জামাত। আর বিএনপির ভিতরে তরুণ তরুণীদের ভিতরে যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল বিএনপির উপর, এখন বিএনপির সিনিয়র নেতারা রাজনীতির মাঠে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলার কারণে, বিশেষ করে সিনিয়রদের ভিতরে ভারতপন্থী, ভারতের মন মানসিকতা লালন করার কারণে ওই তাদের ভিতরে বামপন্থীদের ভিতরেও কিন্তু ভারত বিরোধী আছে প্রচুর মানুষ। তারা চায় না যে ভারতের থাবা পড়ুক বাংলাদেশে। ওই সমস্ত বিএনপির ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা, বিশেষ করে ছাত্রদল যারা করতেন, তাদের মধ্যে একটা বড় অংশ এনসিপিতে যোগদান করেছেন এবং এনসিপিকে মানসিকভাবে তারা সাপোর্ট করে থাকেন। তারা কোনো ইসলামী দলে আসবে না, কিন্তু এনসিপি যেহেতু আধুনিক এবং ইসলামিক দুটা পার্টকে লালন করে তারা এগিয়ে যাচ্ছে, সেহেতু এই আধুনিক দল এনসিপিতে আসছে। ওই সমস্ত বাম এবং ছাত্রদল করতেন, কিন্তু তারা ছাত্রদল থেকে এডুকেশনমূলক এবং জ্ঞান চর্চামূলক কোনো কিছু পাচ্ছেন না। পাচ্ছেন কি? ছাত্রদল আবারও যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং টাকা পয়সা রোজগারের একটা প্ল্যাটফর্ম হিসাবে যারা পছন্দ করছেন না। ছাত্রদলের 1% থেকে আমি মনে করব 10% হতে পারে তারা চাঁদাবাজি পছন্দ করেন বা এটা সেটা পছন্দ করেন। বাকি 90% ছাত্রদলের ছেলেমেয়েরা কিন্তু চাঁদাবাজ নয়। কিন্তু ওই 90% থেকে একটা পার্সেন্টেজ এনসিপির দিকে ধাবিত হচ্ছে যে ছাত্রদলে থাকলে তাদের যে নৈতিকতা সামনের দিনগুলোতে আরো মুখোশ উন্মোচিত হবে, বা সরকার গঠনের পরে বা সরকার গঠন হয়ে গেলে আরো বেশি চাঁদাবাজি হয়তো বা এই ছাত্রদল করতে পারে, যুবদল করতে পারে, স্বেচ্ছাসেবক দল করতে পারে। তাই এই সমস্ত দলগুলা থেকে তারা নিজেকে দূরে সরিয়ে নিয়ে কোথায় যাবে? কারণ জামাতে গেলে, জামাত হলো একটা ইসলামী মূল ধারার একটি রাজনৈতিক দল, তারা আবার ইসলামী মূল ধারায়ও যেতে চান না। তাই তারা বেছে নিচ্ছেন এনসিপিকে, যে বিএনপির চাইতে বেটার কিছু দেশের 24-এর একেবারে গণজোয়ার যারা এনেছিলেন এই এনসিপি, তাদের সাথে যুক্ত হয়ে নিজেকে দেশপ্রেমী হিসাবে, ভারত বিরোধী হিসাবে বাকি জীবন নিজেকে তাদের সাথে পরিচালনা করার জন্য পছন্দ করে নিচ্ছেন। আর এই কারণেই গোপালগঞ্জের সিনেমাটা গতকাল যৌথ প্রযোজনায় হয়েছে বলে আমি উল্লেখ করলাম। এখানে গোয়েন্দা সংস্থার ভিতরে রয়েছে শেখ হাসিনা এবং ভারতের লোক, আর ওদিকে বিএনপির ভিতরে যারা কম্পিটিশন মনে করছেন, যারা মনে করছেন প্রতিদ্বন্দ্বিতায় আছে এনসিপি। তাই এই এনসিপি, যেখানে ধানের শীষ আর শাপলা নিয়েও একটা বিতর্ক আছে এনসিপি আর বিএনপির ভিতরে, বিএনপি যদি ধানের শীষ ব্যবহার করতে পারে, এনসিপি কেন শাপলা করতে পারবে না, সেই নিয়ে কিন্তু তারা বিতর্ক ছুড়ে দিয়েছে। অলরেডি একটি চ্যালেঞ্জ দিয়েছে, আমরা শাপলা না পেলে ধানের শীষও থাকতে পারবে না। এটা অযৌক্তিক, এটা কোনো যৌক্তিক নয় যে আমরা শাপলা না পেলে তোমাদের এত বছরের 40-45 বছরের বিএনপির ধানের শীষ চলে যাবে। এই কথাটার পক্ষে আমি নয়, কিন্তু একটা চ্যালেঞ্জ তো ছুড়ে দিয়েছে। নাহিদ না ছুড়ুক,
তার জুনিয়ররা তো ছুড়ে দিয়েছে, তাই সেটাকেও বিএনপি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন। এবং বিএনপি মনা সারা জীবন বিএনপির পক্ষে এম রহমান মাসুম ভাই আমেরিকা থেকে কথা বলেছেন, বিএনপির সিনিয়র মন্ত্রীদের সাথে এবারও বাংলাদেশে গিয়ে উনি সাক্ষাৎ করেছেন, কিন্তু তিনিই বলেছেন বিএনপির একটি গ্রুপ, এখানে বলা হয় নাই টোটাল বিএনপি, সকল বিএনপি না, বিএনপির একটি গ্রুপ ওখানে ইন্ধন জুগিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে সেই গোপালগঞ্জের ঘটনায় বিএনপির কিছু নেতা জড়িত বলে এম রহমান মাসুম ভাই তার একটি ভিডিওতে আমি দেখতে পেলাম তিনি বলেছেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই কথাটা আজকে এখানে সমাপ্ত করতে চাই যে গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতার জন্য গোয়েন্দা সংস্থা শুধু ব্যর্থ বলে বিদায় আজকে দেওয়া যাবে। কোন একদিন এই গোয়েন্দা সংস্থার দায়িত্বে কারা কারা ছিলেন, কারা কারা দায়িত্ব পালন করেছিলেন, এই হিসাব কিন্তু একদিন জাতির সামনে দিতে হবে। আমি বিনয়ের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, আপনি শুধু এই কথাটা বলে থেমে গেলে হবে না। যদি আপনি তাদেরকে শাস্তির আওতায় আনেন, আমরা যদি লোকচক্ষে দেখতে পাই যে গোপালগঞ্জের ব্যর্থতার জন্য আপনি কাকে কাকে কতটুকু শাস্তি দিয়েছেন, তাদেরকে চাকরিচ্যুত করেছেন নাকি তাদের জেল জুলুম দিয়েছেন নাকি তাদের জরিমানা করেছেন, কি করেছেন, এইটা দিবালোকের মতো পরিষ্কার করতে হবে। নতুবা আপনি বিতর্কিত হবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিতর্কিত হয়ে যাচ্ছেন গোপালগঞ্জ নিয়ে। আর অলরেডি বিহাইন্ডে কিছু উপদেষ্টার কথা তো আমরা সবসময় বলে আসছি। এবারের 24-এর রিয়েল বিজয় যারা লালন করেন না হৃদয়ে, যারা হৃদয়ে লালন করেন, সেই স্বৈরাচার শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর দুতির নিচে যারা জীবনযাপন করতে পছন্দ করেন, তারা এই এনসিপির উপর আক্রমণে জড়িত বলে আমরা মনে করছি। তারা উপদেষ্টা হিসাবে এতদিন পর্যন্ত আমাদের ঘাড়ে বসে আছে, এটা বাংলাদেশি আমাদের রক্ত আছে বলে আমরা মনে করি। বাংলাদেশের মানুষের একটা দুর্ভাগ্য এই বিষয়টা যে স্বাধীনতা যারা অর্জন করলো তাদের বিরোধীরা মেজরিটি শক্তি নিয়ে আছেন উপদেষ্টা পরিষদে। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা তার আলোচনাটি শুনেছেন, তার আলোচনাটি নিয়ে আপনারা কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি মনে করেন যে গোয়েন্দা সংস্থা কি তারা নিজের ইচ্ছাতেই তারা কি তথ্যগুলো লুকিয়ে রেখেছিল, নাকি তারা জানতেই পারেনি যে এই ঘটনা ঘটে যাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।